হাই এভরিবাডি, তোমরা যারা টিভির ওপারে দাঁড়িয়ে আছো, বসে আছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি, তোমাদের দুষ্টু দুষ্টু চোখগুলো, হাসি হাসি মুখগুলো দেখতে পাচ্ছি। তো এখন এই বন্ধের দিনগুলোতে চলো আমরা ইতিহাস পড়ি। ক্লাস 7-এর ইতিহাস বই তো তোমরা হাতে পাওনি, বইটা একটু দেখে এনেছি। দেখো আমাদের অতীত দিনগুলো। তো ক্লাস 6-এ তোমরা কি পড়েছো? তোমরা পড়েছো অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মানে প্রাচীন যুগ। আর এখন কোনটা পড়বে তোমরা জানো? মেডিভেল হিস্ট্রি অব ইন্ডিয়া। মেডিভেল মিন্স মধ্যযুগ। চলো তার আগে, শুরু করার আগে একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে আমি একটা স্কেলের মতো করলাম। এই স্কেলটা আমি ভাগ করছি। দেখো তোমরা গুনে নেবে কটা ভাগ হলো। এখানে যদি আমি 750 দিই তাহলে এখানে 850 আসে, 950 আসে, 1050 আসে, 1150 এলো, 1250 এলো, 1350 এলো, 1450 এলো, 1550 এলো, 1650 এলো, 1750। তাহলে কত বছর হলো? 1000 বছর। এই 1000 বছরের ইতিহাস কিন্তু তোমরা ক্লাস 7-এ পড়ছো। তো তোমাদের মনে কোশ্চেন আসছে তো যে এই স্কেলটা আমি কেন করলাম? আমি তোমাদের বলছি। 750 থেকে শুরু করে 1750 অবধি এই পুরো 1000 পিরিয়ডের স্প্যান তোমরা ক্লাস 7-এ পড়ছো। শুরু করার আগে ইন্টারেস্টিংলি একটা মজার ব্যাপার বলছি। তোমরা জানো 750, 850, 950, 1050 এবং 1150 এই সময়টার কোনো একটা সময় অ্যারাবিয়ান একজন কার্টোগ্রাফার, তার নাম কি জানো? আল ইদ্রিসি। আল ইদ্রিসি একটা ম্যাপ তৈরি করেন এবং ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই ম্যাপটা যখন তিনি তৈরি করেন তোমরা অবাক হয়ে যাবে। তোমরা জানো শ্রীলঙ্কা আজকাল কোথায় আছে? তিনি যখন সেই ম্যাপ তৈরি করেন শ্রীলঙ্কাকে তিনি দেখিয়েছিলেন উত্তর ভারতে। হাউ মাচ ইন্টারেস্টিং ইট ইজ, ইউ ক্যান ইম্যাজিন। তাহলে আল ইদ্রিসি 1154 সালে সেই ম্যাপটা তৈরি করেছিলেন। আর সেই ম্যাপটা দেখলে তোমাদের খুব হাসিও পাবে, আরাবিক ল্যাঙ্গুয়েজে লেখা। তারপর দেখা গেল 1750 অবধি বললাম তো, 1750, 1720 সালে, এই সময়টার কিছুদিন আগে 1720 সালে একজন ফ্রেঞ্চ কার্টোগ্রাফার কাদের বলে? যারা ম্যাপ নিয়ে পর্যালোচনা করেন, যারা ম্যাপ তৈরি করেন, তাদের খুব ঐতিহাসিক নলেজও থাকে। সেই ফ্রেঞ্চ কার্টোগ্রাফার আজকের দিনে যে মডার্ন হিস্টোরিক্যাল ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ, সেই ম্যাপ কিন্তু তিনি তৈরি করেন। তাহলে তোমরা ভেবে দেখতে পারো 1154 সাল, 1154 সাল আর 1720 সাল, কত 100 বছর মাঝখানে গেল এই আজকের দিনে মডার্ন ম্যাপটা দেখতে। তো এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার, পরিবর্তনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারপর চলে আসি, চলো এর মধ্যে কি কি ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। দেখো এই 1000 সালের মধ্যে অনেক ছোট ছোট রাজারা আমাদের ইন্ডিয়াতে ওদের জন্ম হয়, রাজত্বের জন্ম হয়। সেই রাজপুত কিংডমস, কিছু কিছু ফরেনাররাও আসতে থাকেন, শাসন করতে নয়, পর্যটক হিসেবে তারা আসতে থাকেন। কোথায় গেল? 1250। এই 1200, এই ইম্পর্টেন্ট সালটা তোমরা একটু দেখো। কেন ইম্পর্টেন্ট তোমরা জানো? 1206-এ দিল্লিতে সুলতান পিরিয়ড শুরু হয়। সুলতান পিরিয়ড কোনগুলোকে বলে? বালবান, তুগলক, খলজি বংশ। এই বংশগুলো অনেক দিন রাজত্ব করেছিল। তাদের এই রমরমা
কবে গিয়ে খতম হয় জানো? 1526 সালে। দেখো এখানে আমি 1550 দিয়েছি, 1526 সালে। এটা মনে রেখো, এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক, কারণ বাবর এসছিলেন। এরা কতশো বছরের জন্য রাজত্ব করেছেন তোমরা ভাবলে অবাক হয়ে যাবে। 1707-এ আওরঙ্গজেবের মৃত্যু হয়, 1707-এ আওরঙ্গজেবের মৃত্যু হয়, তারপরেও অনেক দিন পুরো মুঘল সাম্রাজ্য ছিল। তাহলে তোমরা বুঝতে পারছো টাইম স্কেল অর ক্রনোলজিক্যাল স্কেল ইজ সো মাচ ইম্পর্টেন্ট ইন হিস্ট্রি। তাতে করে তোমাদের খ্রিস্টাব্দ বা সন এগুলো তোমরা খুব ইজিলি মনে রাখতে পারো। তারপর চলো কি কি পরিবর্তন আর আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই অনেক অনেক পারিভাষিক কিছু পরিবর্তন। যেমন ধরো ইন্টারেস্টিংলি আমরা আজকাল কি বলি? ভারতবর্ষ, ইন্ডিয়া। কিন্তু জানো আরাবিয়ান যে পর্যটক ঐতিহাসিক মিনহাজ সিরাজ, তিনি প্রথম নাম দিয়েছেন হিন্দুস্তান। কেন নাম দিয়েছেন? কারণ পাঞ্জাব, হরিয়ানা আর গঙ্গা, যমুনা, এই পুরো তেহজিব, পুরো এই কালচার বা এই যে ডেমোগ্রাফি সবটাকে মিলিয়ে তিনি বললেন এটাকে হিন্দুস্তান বলে বলাই আমাদের সম্বোধন করা উচিত। সঙ্গে সঙ্গে বাবর বললেন যে এই অঞ্চলগুলোর হ্যাবিটেট, কালচার, ফুড হ্যাবিটস সমস্ত কিছু মিলিয়ে এটাকে হিন্দুস্তান নাম দেওয়াটা যুক্তিযুক্ত। আর আরেকজন আছেন আমির খসরু, তিনি একজন উর্দু বিরাট শায়ের ছিলেন এবং তাকে ইতিহাসের পাতায়ও আমরা খুব নামী একজন শায়ের, উর্দু কবি হিসেবে জানি। আমির খসরুও বাবরকে সমর্থন করে বলেছিলেন না, এটাকে হিন্দুস্তান বলা উচিত। তো এতগুলো লোক বলছেন, বড় বড় লোক, যে এটাকে হিন্দুস্তান বলা উচিত। কিন্তু আজকালকে আমরা বলি হিন্দুস্তান। আজকের আধুনিক ঐতিহাসিকেরা বলেন হিন্দুস্তান বললে এটার মধ্যে একটা ন্যারো মিনিং বোঝা যাচ্ছে। পুরো ভারতবর্ষ এত বড়, ইউনিটি ইন ডাইভার্সিটি, তার হাজার রকমের ফুড হ্যাবিটস, হাজার রকমের পোশাক আশাক, হাজার রকমের খাদ্যাভ্যাস, সব কিছু এক কথায় আসে না। তাই আধুনিক ঐতিহাসিকেরা বলছেন যে না, এটাকে ইন্ডিয়া বলাই যুক্তিযুক্ত বা ভারতবর্ষ বলাই যুক্তিযুক্ত। আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল বলছি যে টার্মিনোলজির যে কতগুলো পরিবর্তন এসছে। দেখো ধরো আগের দিনে, তখনকার দিনের কথা বলছি, তখন ওই 1000 বছরের মধ্যে, হ্যাঁ, এই যে 1000 বছর আমি দেখালাম এখানকার সময়, এই সময়টার মধ্যে কেউ দিল্লি থেকে আগ্রা এলেন, তাকে বলা হতো ফরেনার। এখন তোমরা তো জানো ফরেনার কাকে বলে? ফরেনার হচ্ছে কারা? যাদের আজকাল পাসপোর্ট লাগে, ভিসা লাগে। কিন্তু তখনকার এই দিল্লি থেকে আগ্রা যারা যেত তাদেরকেই ফরেনার বলা হচ্ছে। কীরকম মজার না? আসলে তাদেরকে আমরা কি বলি? তাদের বলে আমরা পারদেশি বা আজনবী, এইরকম না বলে তখনকার দিনে বলা হতো ফরেনার। আর আজকে আমরা জানি যে আসলে ফরেনার কারা? যাদের আমাদের পুরো ভূখণ্ড, ভারতবর্ষের ভূখণ্ডের বাইরে থেকে যারা আসবেন তাদের কিন্তু লাগবে ভিসা এবং পাসপোর্ট, অন্য দেশ থেকে যারা আসবেন। তাহলে এই যে টার্মগুলো দেখো 1000 বছরের মধ্যে কি ছিল আর আজকে আমরা সেই টার্মগুলো কিভাবে ইউজ করছি। নেক্সট চলে এসো হিস্টোরিয়ানস অ্যান্ড রিসোর্সেস। তাহলে হিস্টোরিয়ানস যারা ঐতিহাসিক তারা একই রকমের কথা বলছেন। কীরকম দেখো, 1000 বছরের মধ্যে কয়েন্স, আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই আমাদের আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে এসছো। তোমরা জানো উজ্জয়ন্ত প্রাসাদ কি? উজ্জয়ন্ত প্রাসাদ কিন্তু এখন আমাদের স্টেট মিউজিয়াম। এখানে এলে তোমরা দেখতে পাবে আমাদের যে মাণিক্য ডাইনাস্টি, অনেক রাজারা, বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর, রাধা কিশোর মাণিক্য বাহাদুর, এই রাজাদের কতগুলো কয়েন্স দেখা যায়, এই রকম গোল গোল কয়েন্স দেখা যায়, তোমরা লক্ষ্য করবে। সেই কয়েন্স যেমন ধরো আগে যারা হিস্ট্রি পড়ে এসছো ক্লাস 6-এ, তোমরা নিশ্চয়ই পেয়েছো না, সমুদ্রগুপ্ত বীণা বাদন করছেন, বীণা বাজাচ্ছেন, এটা মুদ্রার মধ্যে কিন্তু ইনস্ক্রাইব করা আছে, তাই না? যেমন ধরো অনেকে আমরা গেছি না সারনাথ টেম্পল বা সেই বিখ্যাত অশোক স্তম্ভ আমরা দেখেছি। অশোক স্তম্ভের গায়ের মধ্যে লেখা ছিল দেবানাম প্রিয়দাসী। এটা প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, এটা মানে অশোককে নিয়ে লেখা যে দেবতাদের প্রিয়জন, অশোককে নিয়ে লেখা। এখন এই ঐতিহাসিকরা কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো, এই মুদ্রা, এই ইনস্ক্রিপশন
কোনো পাথরের মধ্যে লেখা। হ্যাঁ, এই যে আমি বললাম দেবানাম পিয়াদাসী, এই কথাটা পাথরের গায়ের মধ্যে খোদাই করা ছিল, কেমন প্রাকৃত ল্যাঙ্গুয়েজে। তো তারপর বিভিন্ন রকমের বিল্ডিং, আর্কিটেকচার, আমরা এইগুলো থেকে কিন্তু আমাদের ঐতিহাসিকেরা বের করলেন যে আসলে ইতিহাস কি। আমরা ইতিহাসের সোর্স আমরা জানতে পেলাম যে তখনকার দিনে এই খেত, যেমন তোমরা জানো মহেঞ্জোদারো হরপ্পার সভ্যতার সময় পাওয়া গেছে শিবের মূর্তি বা একজন মহিলা অলংকার পরা একজন মহিলা, তোমরা লক্ষ্য করবে একটা মহিলার ছবি পাওয়া যায় প্রায়শই ইতিহাস বইয়ে। এগুলো থেকে আমরা বুঝতে পারতাম যে মহেঞ্জোদারো হরপ্পা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় তখনকার যে কালচার কেমন ছিল, তারা গয়না বানাতো, পরতো এবং খেলনার ইউজ ছিল এবং তারা ছিল শৈব ভক্ত। এই যে ব্যাপারগুলো আমরা কিন্তু ঐতিহাসিক যে সোর্স এগুলো থেকেই কিন্তু আমরা জানতে পারি। কিন্তু এখানে একটা মুশকিল হয়ে গেল, পাণ্ডুলিপি যেটা মানে হাতে লেখা যে স্ক্রিপচার, এইগুলো থেকেও অনেক ভীষণ উপজীব্য সমস্ত ঐতিহাসিক সোর্সেস পাওয়া যায়। কিন্তু মুশকিলটা হলো কি জানো, তোমরা যখন তোমাদের বন্ধুর বাড়ি যাও, ধরো কোনো দিন স্কুলে গেলে না, তখন তোমরা কোনো বন্ধুর বাড়ি থেকে হোম টাস্ক কপি করে আনতে যাও তো, কিন্তু অনেক সময় তোমার বন্ধুর হ্যান্ডরাইটিং থাকে না ভালো, তখন তোমার বাড়ি এলে মুশকিল হয়ে যায়, তুমি তো বুঝতে পারছো না বন্ধুর হ্যান্ডরাইটিং, তখন তুমি কি করো, তখন তুমি হয়তো বইয়ের সাহায্য নাও, বা বইয়েও যদি সেই শব্দ না থাকে তাহলে তুমি নিজের মন থেকে শব্দটা লিখে একটা ম্যানেজ করে টিচারের কাছে জমা দাও। টিচার তখন বোঝেন যেটা আদৌ সত্যি হলো কি হলো না। এই 1000 বছরের যে টেক্সট স্ক্রিপচার্স, এগুলো যখন হাতে এলো ঐতিহাসিকদের কাছে, ঐতিহাসিকেরা অবাক হয়ে গেলেন, অনেক পৃষ্ঠা ছিঁড়ে গেছে, হলদে হয়ে গেছে। আর কি হয়েছে, এখানে একটা ইন্টারেস্টিং তোমাদের ইনফরমেশন দিচ্ছি। এই ভদ্রলোক, আমি বাংলাতে লিখছি, হ্যাঁ নামটা আমি কি লিখলাম বলো তো, জিয়াউদ্দিন বারাউনি। এখানে ইন্টারেস্টিংলি দেখো, এই জিয়াউদ্দিন বারাউনি 1300 এই দেখো এখানে এই সালটা আছে, 1358 সালে প্রথম একটা ভারতের মধ্যযুগ নিয়ে ইতিহাস লিখে গেছেন। কিন্তু ইন্টারেস্টিংলি সেই ইতিহাস কিন্তু হারিয়ে গেছে, কেউ খুঁজে পায়নি। আরও মজার, 1960 সালে কিন্তু সেই জিয়াউদ্দিন বারাউনির সেই স্ক্রিপ্ট খুঁজে পাওয়া গেছে। তাহলে এই জিয়াউদ্দিন বারাউনির এই ইতিহাসটা যদি তখন পাওয়া যেত, বা এরও এই 1960 সালের আগে যদি পাওয়া যেত, তাহলে কিন্তু ঐতিহাসিকেরা অনেক অনেক কিছু জানতে পেতেন আমাদের মেডিভেল ইন্ডিয়ার হিস্ট্রি সম্পর্কে। যাই হোক, চলো তারপর সাবটাইটেল যেটা নিউ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল গ্রুপস, এখানে অনেক নতুন নতুন কিছু সামাজিক এবং রাজনৈতিক দলের আমরা অস্তিত্ব লক্ষ্য করতে পারি। যেমন ধরো, কেন জানো তখন না ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও টেকনোলজিক্যালি বিরাট রেভলিউশন হয়ে গেছে, তো আমাদের ইন্ডিয়াতেও তার ছোঁয়া লেগেছে। পার্সিয়ান হুইলস চলে এসছে, স্পিনিং হুইলস চলে এসছে। স্পিনিং হুইলস কোনটা, ওই তাঁত বানায়, বস্ত্র কাপড় টাপড় বানায়, সেই সমস্ত মেশিন চলে এসছে তোমার টি মিনস চা, কফি, হ্যাঁ বিভিন্ন ধরনের বিস্কিট, এগুলো চলে এসছে। এবং ট্রাভেলিং, সবচেয়ে ইন্টারেস্টিংলি হচ্ছে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তার তো বাহন লাগবে তাই না, সেগুলো তখন ধীরে ধীরে আসতে শুরু করেছে। আর সেই সময় রাজপুত, জাট, মারাঠা, ক্ষত্রিয় যারা বা শিখ, তা এই জাতিগুলোর মধ্যে সব খুব বীর যোদ্ধা বা এরা খুব শৌর্য বীর্যে বলবান, তাদের আমরা প্রকাশ দেখতে পাই। এর মধ্যে রাজপুত কাদের বলা হতো, যারা রাজার ঘরে যাদের জন্ম হয়েছে, হ্যাঁ মানে রাজপুত্র, এদেরকেই কিন্তু রাজপুত বলে। আর এদেরকে কেন মানে প্রচণ্ড মূল্য দেওয়া হতো, কারণ আমাদের যুদ্ধক্ষেত্র বা আমাদের সমাজে যত রকমের মানে রাজাদের কাজ কারবার সমস্ত এরাই করতেন। তো এই জন্যে এই যাত্রা আস্তে আস্তে মাথা চারা দিতে লাগলো, এবং তাদের মধ্যে একটা কি বলবো তোমার একটা মানে আমরা জাতি হিসেবে
অন্যতম শ্রেষ্ঠ, এই ব্যাপারটা তাদের মধ্যে কাজ করতে শুরু করলো। এর মধ্যে তোমার জঙ্গল ছিল অনেক আগে, এই জঙ্গল কেটে বসতি স্থাপন শুরু হলো। তো বসতি স্থাপন হতে হতে গ্রামাঞ্চলে যারা কৃষক, যারা মজদুর, তারা গ্রামে, যাদের আর কোনো উপায় নেই, গ্রামে তো থাকছেনই, জঙ্গল কেটে ওখানে বসতি স্থাপন করে থাকছেন। আবার যাদের একটু অবস্থা ভালো, তারা শহরের দিকে যাত্রা শুরু করলো। আস্তে আস্তে তাদের হ্যাবিটেট চেঞ্জ হতে শুরু করলো। তো এতে করে একটা ব্যাপার হয়েছিল, সাবকাস্ট সিস্টেম তখন প্রবর্তন হয়ে গেছিল। সাবকাস্ট সিস্টেম মানে জাতি প্রথা বলতে পারো, জাতি প্রথা। জাতি প্রথার আস্তে আস্তে কিন্তু উদ্ভব তখন থেকে হচ্ছে। মানে যে যত বেশি, যার বেশি অবস্থা ভালো, তার জাত তত উঁচুতে, আর যে গরিব তার জাত ততটা নিচুতে। আবার মাঝে মধ্যে এটা ডিফার করতো। কিভাবে ডিফার করতো? ধরো কোনো যার পয়সা আছে, তিনি হয়তো যেই জায়গায় ছিলেন, তিনি আস্তে আস্তে শহরের দিকে গেলেন, তিনি হয়তো ওখানে গিয়ে গরিব হয়ে গেলেন। তো তার তো গ্রামে থাকতে জাতটা উঁচুতে ছিল, কিন্তু যেই শহরে গেলেন তার জাতটা নিচুতে চলে এলো। আর কারা এগুলো ঠিক করতো? জাতি পঞ্চায়েত বলে একটা ক্ষুদ্র সংস্থা। তোমরা ধরে নিতে পারো এই সংস্থাটা আসলে আমাদের আজকের দিনের যে স্টেট কনসেপ্ট, মানে এই যে স্টেটহুড ব্যাপারটার একটা ইউনিট। কেমন? এই জাতি পঞ্চায়েত থেকেই কিন্তু এই স্টেটহুড কনসেপশনটা আজকের দিনের এটা এসেছে বলে আমাদের ঐতিহাসিকেরা ধারণা করে থাকেন। তারপর চলে আসি আমরা রিজিয়ন্স অ্যান্ড এম্পায়ার। রিজিয়ন্স মিন্স, রিজিয়ন্স হচ্ছে ছোট ছোট কতগুলো অঞ্চল। কেমন? একদম ছোট ছোট। ধরো এই হচ্ছে মহারাষ্ট্র, এই হচ্ছে মহারাষ্ট্র, এই হচ্ছে তোমার মাদ্রাজ, হ্যাঁ, ওই হচ্ছে দিল্লি, এগুলো হচ্ছে অঞ্চল। কিন্তু কোনো শাসক যখন পুরো সমস্ত অঞ্চলগুলোকে শাসন করতে শুরু করবেন, তখন কিন্তু হয়ে গেল এটা সাম্রাজ্য। ক্লিয়ার? অঞ্চল আর সাম্রাজ্যের মধ্যে পার্থক্যটা অনেকেই করতে পারে না। তোমরা ম্যাপ দেখবে যখন বইটা হাতে পাবে, তখন তোমরা মিলিয়ে নিও যে অঞ্চল হচ্ছে ছোট ছোট, মানে একদম ছোট ছোট ছোট্ট একটা পরিসর, আর সাম্রাজ্য আছে বিশাল ব্যাপার। যেমন আমাদের ভারতবর্ষ, যেমন মোহাম্মদ বিন তুগলক থেকে শুরু করে তোমার মুঘলরা শাসন করে গেছেন, ভারত সাম্রাজ্য, কিন্তু এদের আন্ডারে ছোট ছোট অঞ্চল ছিল। এইখানে তোমরা ডিফারেন্সিয়েশনটা খুব ভালো করে করে নিও। তো এই যে চোল, এই যে মাদ্রাজে আমি বলেছি একদম সাউথ ইন্ডিয়ার দিকে চোলদের বিরাট প্রতিপত্তি ছিল। তুগলক দিল্লিতে ছিল, হ্যাঁ। আর আরেকটা ইন্টারেস্টিং কথা আমি বলছি, জানো দাস বংশের গিয়াসউদ্দিন বলবন, হ্যাঁ, আমি তোমাদের দেখিয়েছি যে দাস বংশ 1206, এই যে দেখো 1206 দাস বংশ, হ্যাঁ, তখন থেকে দিল্লিতে সুলতানি পিরিয়ড শুরু হয়েছিল। এই 1206 এই যে গিয়াসউদ্দিন বলবন নামে যে রাজা ছিলেন, জানো তার প্রশস্তি, ওই তখন আমি সোর্সের কথা বলতে গিয়ে এটা বলতে ভুলে গেছিলাম। গিয়াসউদ্দিন বলবন তার সম্পর্কে যে প্রশস্তি, মানে কোনো রাজার সম্পর্কে খুব ভালো ভালো কথা বলা, কেমন? এই যে প্রশস্তি, তোমরা অবাক হয়ে যাবে, জানো কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল? সংস্কৃত। আর সংস্কৃত নিয়ে আমির খসরু কি বলেছেন মনে আছে তো? আমির খসরু কে? আমির খসরু একজন বিখ্যাত মধ্যযুগের উর্দু কবি। কেমন? তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষ নিয়ে তার অনেক প্রামাণ্য লেখা ঐতিহাসিকেরা খুঁজে পেয়েছেন। আমির খসরু বলেছেন যে বিভিন্ন অঞ্চলের লোকেরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে, কিন্তু এর মধ্যে মোস্ট ইন্টারেস্টিংলি সংস্কৃত is such a language which is told by a very few in the society. সমাজের মুষ্টিমেয় কিছু লোক এই সংস্কৃত ল্যাঙ্গুয়েজে কথা বলে। তারা কে? তারা মূলত ব্রাহ্মণস, মানে ব্রাহ্মণ সম্প্রদায়, এবং যারা মনে করেন যে আমরা রাজাদের কাছাকাছি থাকি, রাজাদের অনেক কাছের লোক। কারণ এই সংস্কৃত ল্যাঙ্গুয়েজ তো সবাই অ্যাফোর্ড করতে পারতো না, তাই না? সংস্কৃত সব রাজাদের সন্তানরা বড় বড় পাঠশালাতে, তাদের রাজাদের পৃষ্ঠপোষকতায় চলতো যে স্কুলগুলো, সেই স্কুলগুলোতে টোল বা পাঠশালাতে সেই রাজার ছেলেরাই পড়তে পারতো। তাই কমন পিপল কি করে পড়বে সংস্কৃত? এটা তো এখানেই আমাদের মাথায় আসা উচিত যে সংস্কৃত সবার জন্যে এই ল্যাঙ্গুয়েজটা অ্যাফোর্ডেবল ছিল না। তো যাই হোক, তারপর চলে আসি আমরা সাবটাইটেল।
ওল্ড অ্যান্ড নিউ রিলিজিয়ন। আগে আমাদের হিন্দু যারা রিলিজিয়ানে বিশ্বাস করেন তারা 33 কোটি দেবদেবীতে বিশ্বাস করতেন। কি ইন্টারেস্টিং, দেখো আমার খুব ভালো লাগে হিস্ট্রি, আমি জানি তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ এত সুন্দর গল্প তোমরা কোথাও পাবে বলো, এবং গল্প অথচ সত্যি। হাউ ইন্টারেস্টিং না? তো এই যে রিলিজিয়ান, আগেই জানো 33 কোটি দেবদেবী ছিল, যা পাথর থেকে শুরু করে ফুল গাছ, যা মানে প্যান ধর্ম যেটাকে বলে, প্যান রিলিজিয়ান, এই ব্যাপারটা ছিল আগের দিনে। কারণ তখন তো প্রকৃতি পূজা, তোমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে পড়েছো, আমার অ্যানশিয়েন্ট পিপল ওয়ার্শিপ নেচার অলসো, না, তারা গাছ, সূর্য, জল সমস্ত কিছুকে পুজো করতেন। এরপর থেকে চলে এসছে আইডলের দিকে কনসেপ্টটা চলে এসছে। আর এরপর যখন নিউ কনসেপ্টটা এলো, মানে এই 1000 বছর পরের কনসেপ্টটা এলো, তখন কিন্তু মানুষের মধ্যে একটা ভাব এলো যে আমরা তো একদম সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাই। তাহলে মাঝখানে এই পুরোহিত কেন লাগবে? এই যে রিচুয়ালস এত জাঁকজমকপূর্ণ, মানে যাগযজ্ঞ যেগুলো ছিল মধ্যযুগে, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে একদম সিম্পল ওয়েতে আমরা কথা বলবো সরাসরি। ঈশ্বরের সঙ্গে কথা বলা মানে কি? প্রেয়ারের মাধ্যমে, তোমরা জানো, কেউ তোমরা করো, প্রার্থনা করবো, আমি নিজে করব। এখানে তখন রাজাদের খুব কাছের লোক ছিল, হয়ে উঠেছিল পুরোহিতরা, মানে প্রিস্ট যারা, এবং তারা মূলত ব্রাহ্মণ সম্প্রদায়ের, এবং তাদের প্রচণ্ড দাপট ছিল তখন। তাতে করে কি হলো, নিউ যে কনসেপ্ট অফ রিলিজিয়ন হিন্দুইজমে এলো, সেটা হলো আমরা সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলো, মাঝখানে কোনো রিচুয়ালস, যাগযজ্ঞ বা কোনো প্রিস্ট আমাদের দরকার নেই। এই হচ্ছে নিউ কনসেপ্ট, মানে এই যে পরিবর্তনটা তোমরা লক্ষ্য করো। আর ইসলাম ধর্মে কি পরিবর্তন এলো? এই যে 1000 বছরের মধ্যে তোমরা এটা তো বুঝতে পেরেছো যে ইসলাম শাসকরা অনেকেই শাসন করে গেছেন, এবং ইসলাম পর্যটকরা ভারতবর্ষে এসছেন ট্রাভেলিংয়ের জন্যে, ব্যবসার জন্যে। তারা তাদের সঙ্গে আল কুরআন বলে একটা তাদের পবিত্র ধর্মগ্রন্থ, এই আল কুরআনকে সঙ্গে নিয়ে এলেন। এই আল কুরআন তারা বলতেন যে ধনী গরিব নির্বিশেষে এই আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং আল্লাহ তাকেই ভালোবাসেন, গরিব ধনী নির্বিশেষে প্রত্যেকেই আল্লাহর প্রিয়পাত্র। কিন্তু এখন যে নিউ কনসেপ্ট, এখানে কিন্তু মুসলিমদের মধ্যেও, ইসলাম সম্প্রদায়ের মধ্যেও দুটো সম্প্রদায় হয়ে গেছে, এবং সম্প্রদায় দেখা যায় শিয়া এবং সুন্নি। শিয়া কাদের বলা হয়? যারা মুহাম্মাদের জামাতাকে মান্য করেন, তারা হচ্ছেন শিয়া। আর সুন্নি কারা? সুন্নি হচ্ছেন যারা সেই বগদাদের খলিফাকে মানেন, হ্যাঁ, তারা মনে করেন খলিফা হচ্ছেন আল্লাহর দ্বিতীয় একটা রূপ, কাজে খলিফাকে তারা মান্য করেন, এবং তাদের বলা হয় শিয়া। তাহলে শিয়া এবং সুন্নি, ঠিক আছে? এটা হচ্ছে নিউ, মানে আগের থেকে নতুন যে ডিফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ রিলিজিয়নের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা ফার্স্ট চ্যাপ্টার, সেজন্যে অনেক ব্রিটিশ ঐতিহাসিক বলে গেছেন যে ইন্ডিয়ান হিস্ট্রিকে ভাগ করা উচিত 3টে ভাগে। সেই 3টে ভাগ কি? হিন্দু, ইসলাম এবং ব্রিটিশ। হিন্দু, ইসলাম এবং ব্রিটিশ। কিন্তু আমাদের আধুনিক ঐতিহাসিকেরা তীব্র বিরোধিতা করেছেন এটার। তারা বলেছেন না, এটা কোনোদিন সম্ভব না, কারণ আমাদের ইন্ডিয়ার যে এত ব্যাপ্তি, তার ইউনিটি ইন ডাইভার্সিটি, এত ল্যাঙ্গুয়েজ, এত ভাষা, এত তাদের মানে ফুড, সমস্ত কালচার, সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান হিস্ট্রিকে ভাগ করতে হবে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি। তাহলে তোমরা কোনটা পড়ছো? তোমরা মেডিভেল হিস্ট্রি পড়ছো। আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার এখানে শেষ হলো। আর তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দেব। অ্যাসাইনমেন্ট হচ্ছে এই আজকের যে পরিবর্তনগুলো তোমরা দেখলে ফার্স্ট চ্যাপ্টারে, পরিবর্তনগুলো মূলত কি ছিল, তোমরা আগামী ক্লাসে এই অ্যাসাইনমেন্টটা করে আনবে। থ্যাঙ্কস টু এভরিওয়ান। মাই বিলাভেড চিলড্রেন, আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো করবে, আর যখন স্কুল খুলবে টিচারকে দেখিয়ে নেবে। কোশ্চেনগুলো দেখো। 1 নম্বর, একটি টাইম টেবিল তৈরি করো।
তৈরি করো। টাইম স্প্যান থাকবে 750 থেকে 1750 খ্রিস্টাব্দ। ঠিক আছে, নম্বর 1, এটা তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে। নম্বর 2 হচ্ছে নম্বর 3 হচ্ছে ম্যাপের দিক থেকে কি কি পরিবর্তন তুমি দেখতে পাও। নম্বর 2। নম্বর 3 হচ্ছে আমির খসরু কে ছিলেন। নম্বর 4 হচ্ছে গিয়াসউদ্দিন বালবানের প্রশস্তি কোন ভাষায় লেখা ছিল। কেমন, এই কোশ্চেনগুলো অ্যান্সার লিখবে। আর যখন বইটা পাবে, বইটা মনে আছে, বইটার কভারটা তোমরা ভালো করে দেখে নাও। তাহলে এই দেখো, এটা নটরাজের ছবি, নটরাজ। হ্যাঁ, এই বইটা দেখে নাও, এটাই তোমাদের ক্লাস 7-এর বই। এই বইটার মধ্যে তোমরা সব আমি আজকে বললাম এগুলো সব পেয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। টিল দেন, বাই।